রাজনৈতিক দল ছাড়া সংস্কার না হলে ৫৩ বছরে হয়নি কেন প্রশ্ন পরিবেশ উপদেষ্টার। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপির। দেশের সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতি, রাঙিয়ে তোলা হচ্ছে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। চলে গেলেন রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফেজ, মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তির পর মৃত্যু। কাল বাদ জোহর প্রেস ক্লাবে জানাজা। উত্তরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তেঁতুলিয়ার তাপমাত্রা। মাস জুড়েই থাকবে শীতের দাপট বলছে আবহাওয়া। এবং রাজধানীতে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দর। দিশেহারা শ্রমজীবীরা দুদিন কাজ না পেলেই চলে যাচ্ছেন দারিদ্র্যসীমার নিচে। সামাজিক কর্মসূচির ৭৩% সুবিধাভোগী ভুয়া। সময় সংবাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের চেয়ারম্যান বলেছেন, আমরা বলছি যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব, তাই না? তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন, কেন বলবেন উনি? আমার মনে হয় যে তিনি হয়তোবা এর গুরুত্ব বুঝতে পারেননি, অথবা এর প্রেক্ষিতটা বুঝতে পারেনি। কেন বলেছেন আমি জানি না। তবে যদি স্বাভাবিক বলে থাকেন, এটা ঠিক না বুঝতে পেরে, তাহলে আমি খুব কিছু বলতে চাই না। কিন্তু উনি জেনে শুনে বলেন, তাহলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, আমি যে কথাটা আগেই বলেছিলাম যে প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পার হতে হবে। প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার। আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয়, অর্জন নষ্ট করে দেয়। আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারতে আশ্রয় নিয়ে সে তার মতো কাজ করছে। সে লন্ডনে একটা মিটিংও করেছে মধ্যে ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে। অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তখন অ্যাক্টিভ হতে হবে, যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। তারা যেন ফিরে আসতে না পারে। সেটা কিভাবে হবে? সেটা একদিকে যেমন একটা ঐক্য, জনগণের দৃঢ় ঐক্য, একমাত্র ঐক্য, অন্যদিকে আপনার মেধা দিয়ে আপনাকে আগে জিততে হবে। যে কথাটা আমি আজকাল প্রায় বলছি, এই স্লোগান আর এই আপনার তালি, এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না। জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়া জিততে হবে। সামাজিক যে আপনার যে টুইটার, ফেসবুক, এর মধ্যে সেই যুদ্ধ করতে হবে। আপনারা দেখবেন সেখানে তারা অনেক অ্যাক্টিভ, তারা অনেক কিছু প্রচার করছে, অপপ্রচার করছে, যেগুলো বাংলাদেশের জন্য, এই বিপ্লবের জন্য, এই বিদ্রোহের জন্য অত্যন্ত উল্টো কথা। তা আপনাকে এই পক্ষে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে দিয়ে যেতে হবে। সে কথাগুলো হবে আপনার এই মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে। আমাদের মেইন মিডিয়ার ভাইরা এখানে আছেন, তারাও বলার চেষ্টা করেন, এই জানেন পারছেন বলতে, বিকজ ফ্রিডম। আগে পারতেন না, কিন্তু এখন পারছেন। তারপরেও আমাদেরকে ওই মাধ্যমটা যেটা সবচেয়ে বেশি চলে, সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তাই আমি বলি, বন্ধুরা, ভাইয়েরা, দরকার আছে মাঠের যখন মাঠ দখল করতে হবে, রাস্তা দখল করতে হবে, রাস্তাতে আপনার প্রাণও দিতে হবে গণতন্ত্রের জন্য, অধিকারের জন্যে, ভোটের অধিকারের জন্যে, সবই ঠিক আছে। কিন্তু সঙ্গে সঙ্গে মেধারও চর্চা করতে হবে। নলেজ বেসড পলিটিক্স যদি আমরা না করি, জ্ঞানভিত্তিক রাজনীতি যদি আমরা না করতে পারি, তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন না। বিএনপির আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে গত ৫৩ বছরে কেন রাষ্ট্রের সংস্কার হয়নি?
রাজনৈতিক দলগুলোর প্রতি এমন প্রশ্ন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। বলেন, জনগণের ইচ্ছায় সংস্কার কাজে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই ভারতের। রাজনৈতিক বেশিরভাগ দলের চাওয়া যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলীয় সরকারকে দেয়া হোক সংস্কারের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পাল্টা প্রশ্ন রাখলেন, রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে 53 বছরে কেন রাষ্ট্রের সংস্কার হয়নি? রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? দুই দেশের স্বার্থেই ভারতের সঙ্গে চলমান টানাপোড়েন অনেকটাই কেটে গেছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই বলেও জানান তিনি। ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণ অভ্যুত্থানের বিষয়টা যখন তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে, এবং তারা এটাও বলছে যে অনেক রাজনৈতিক বক্তব্য তারা আগের মতন করে আর মানছে না, আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এদিকে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষণ রোধে বর্তমান সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলতি মাসেই আইন পাশ করবে সরকার। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় একথা বলেন তিনি। বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্য একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, যাতে করে 71 মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য আমরা যেন অর্জিত হয়েছে বলে দেখে যেতে পারি। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি এবং আশা করি আমাদের সকলে অংশগ্রহণের ফলে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। বিএনপিরও কিছু করণীয় আছে। বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম রাজনৈতিক দল। আমাদেরকে নিয়ে অনেকে অনেক ধরনের কুৎসা রটনা করবে, আমরা যেন এইসব কুৎসাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারি। পরাজিত শক্তি বিদেশে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ। যারা জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে নিরীহ মানুষকে খুন করেছে তাদের ভোট চাওয়ার অধিকার নেই বলেও মন্তব্য করেন জামাতের আমির। সম্মেলনে সিলেট জেলা শাখার আমির হাবিবুর রহমান সহ কেন্দ্রীয় কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তড়পাচ্ছে, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই এক। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না, আমরা কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করি না। জুলাই আগস্ট অভ্যুত্থানে খুনিদের বিচার না হলে শহীদদের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দেশে এখনও সিন্ডিকেট ও চাঁদাবাজি চলতে থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, 24-এর চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের এক অনুষ্ঠানে সার্জিস অভিযোগ করেন, হাসিনা সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে।
শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রীতি সমাবেশের আয়োজন করে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ ফোরাম। উপস্থিত হন উত্তরের এই জনপদের সরকারি আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের শহীদদের পরিবার ও সমন্বয়করাও। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইম। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের যে শহীদদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে আপনারা আশা করি সেই জায়গায় সব নেতৃত্বকে বাছাই করবেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম অভিযোগ করেন, শেখ হাসিনা নিজের বাড়ির পথকে এক্সপ্রেসওয়েতে রূপান্তর করলেও বছরের পর বছর বঞ্চিত উত্তরবঙ্গ। ঢাকা থেকে তার বাড়ির অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু শেখ হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে সেটা এখন পর্যন্ত শেষ করেনি। এখনো খনির নামে স্লোগান, সিন্ডিকেট ও চাঁদাবাজি চলতে থাকায় হতাশা প্রকাশ করে সার্জিস আলম বলেন, 24-এর চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার বিচার না হলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের অনেকে আমরা সিন্ডিকেট চালাচ্ছি, আমাদের অনেকে আমরা চাঁদাবাজি করছি, প্রয়োজন হলে আমরাও জীবন দিব, কিন্তু যে কারণে খুনি হাসিনাকে আমরা তাড়িয়েছি, যে কারণে এতগুলো জীবন দেওয়া হয়েছে সেটা যেন বাস্তবায়িত হয়। সভাপতির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা পরিস্থিতি উত্তপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ওই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মারা যারা এখনো নতুন করে বাংলাদেশকে উত্তপ্ত করে তোলার মধ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা ও যোগাযোগ উপদেষ্টা জন কির্বি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে সন্ত্রাসবাদের অভিযোগে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর দমনপীড়ন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তথ্য উঠে এসেছে মার্কিন প্রতিবেদনে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের নিরাপত্তা ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জন কির্বি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার দেশ। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। Bangladeshi leaders. The protection of religious and ethnic minorities is absolutely critical, and the leaders of the interim government have repeatedly committed to providing security to all Bangladeshis, regardless of religion or ethnicity. এদিকে 2023 সালে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। সন্ত্রাসবাদ বিষয়ক ওই প্রতিবেদনে বলা হয়, গেল বছর বাংলাদেশে কোনো সন্ত্রাসী হামলা না ঘটলেও এ ধরনের অভিযোগে বিরোধী দলের নেতাদের দমনপীড়ন, আটক এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেও অভিযোগ তোলা হয়। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF এর সন্ত্রাসী হামলার তথ্য উঠে এসেছে মার্কিন ওই প্রতিবেদনে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেফতারের বিষয়টিও উল্লেখ করা হয়। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নেও মার্কিন প্রশাসন সহায়তা দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি রাঙিয়ে তোলা হয়েছে লাল রঙে। 14 ডিসেম্বর প্রথম প্রহরে জাতির সূর্য সন্তানদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সব শ্রেণী পেশার মানুষ। 14 ডিসেম্বরের সেই নির্মম হত্যাকাণ্ডকে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি হিসাবে চলছে সেনাবাহিনীর মহড়া।
14 ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। একে একে শ্রদ্ধা জানাবেন রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি রাঙিয়ে তোলা হচ্ছে লাল রঙে। এছাড়া অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে 1971 সালের 14 ডিসেম্বর দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পী সহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে মহান বিজয় দিবস উদযাপনে প্রায় প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানোর কাজ চলছে পুরোদমে। নিরাপত্তা জোরদারে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মুজাফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। আর মাত্র দুদিন পরেই মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গত এক মাস ধরে চলছে ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সৌন্দর্য বর্ধনের কাজ। সৌধ বেদি পর্যন্ত পায়ে হাঁটার লাল ইটের সিঁড়িগুলোতে সাদা রঙের আঁচড়ে শুভ্র করে তুলছেন রং শিল্পীরা। বাগানে লাগানো হচ্ছে গাঁদা সহ নানা বাহারি ফুলের চারা। পুরো সৌধ এলাকাকে পানি দিয়ে ধুয়ে মুছে চকচকে করার পাশাপাশি ঘাস ও গাছের ডালপালা ছেঁটে পরিপাটি করার কাজ করছেন কর্মচারীরা। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছি, এখানে রং তুলির কাজ করতেছি। প্রায় কাজ শেষের পর্যায়ে, আর 1 বা 2 দিন করলে শেষ হবে। মাঠের ঘাস যেখানে বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি বসানোর কাজও প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন 3 সশস্ত্র বাহিনীর সদস্যরা। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে সৌধ এলাকা। সময় সংবাদ, সাভার। উত্তরের জনপদে জেকে বসেছে শীত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশায় আচ্ছাদিত চারপাশ, কাছের দূরত্বও দৃষ্টিসীমার আড়াল। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় জবুথবু উত্তরের জনপদ। হেমন্ত বিদায়ের বাকি আরও 2 দিন। এবার আগে ভাগেই প্রকৃতিতে দখল নিয়েছে শীত। দিনের আলো নিভে যাবার সঙ্গে সঙ্গে অন্ধকারের সঙ্গে পাল্লা দিয়ে নেমে আসে কুয়াশা। টুপটাপ শব্দে ঝরে পড়ে বৃষ্টির মতো শিশির। সকালের আলো ফুটলেও দীর্ঘ সময় দেখা মেলে না সূর্যের। দিনেও সড়ক মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। শীতের তীব্রতায় বেড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ। ঠান্ডা উপেক্ষা করেই বের হতে হচ্ছে কাজের সন্ধানে। ঠান্ডা পড়ছে, আর চলতে পারছি না, কাজ হচ্ছে না, ঘুরে বাড়ি যাচ্ছে, তারপরে খাবো কি? এই বছরের মধ্যে এই চলতি 1 সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা। গত কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির ঘরে উঠানামা করলেও শুক্রবার তা মৃদু শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও দাউপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। পরিস্থিতি কিছুটা ভালো হলে 7 ঘন্টা পর স্বাভাবিক হয় নৌ চলাচল। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এদিকে কুয়াশার কারণে সারা দেশে শীতের প্রকোপ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। কমবে রাজধানীর তাপমাত্রাও। 3টা ডিভিশনের উপর মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে এবং এটা হয়তো আগামীকালকেও তাপমাত্রা আপনার আর একটু কমবে
সেক্ষেত্রে হয়তো 2-1 ডিস্ট্রিক্ট এটা বেড়ে যেতে পারে এবং পরশুদিন যে আর একটু কমবে। 19-20 তারিখে পরে যে আবার নতুন করে তাপমাত্রা কমা শুরু হবে। রাজশাহী, রংপুর ডিভিশন এবং যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এইসব জায়গায় তাপমাত্রা অনেক কমার সময় রয়েছে। আর ঢাকাতেও তাপমাত্রা যেটা আছে 15 ডিগ্রি, সেক্ষেত্রে হয়তো আপনার 12-13 ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে। চলে গেলেন দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফেজ। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায় সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। প্রিয় কবির প্রয়াণে শোকের চিঠি লিখেছেন তরিকুল ইসলাম সৌরভ। প্রিয় কবি, কুয়াশামাখা শীতের এমন দিনে আপনাকে পত্র দিতে হবে ভাবিনি, কিন্তু আজ অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে। আপনি নেই, কি অসম্ভব এই শূন্যতা। এই শহরে আপনি নেই। আপনার মুগ্ধতা ছড়ানো পংক্তি এখন ভীষণ করে আলোড়ন তুলছে মনের অন্দরে। আপনি তো বলেছিলেন আগুন পোড়ালে তবু কিছু রাখে, কিছু থাকে, হোক তা শ্যামল রং চাই। মানুষে পোড়ালে আর কিছু রাখে না, কিছু থাকে না, খাখা বিরান। এত বুঝি অভিমান ছিল আপনার? বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে আপনার পংক্তি কি বিপুল করে আছে, আপনি তো তা জানতেন। এবার এই তো কিছুদিন আগে যখন জীবনপণ লড়াই ছিল, তখনও আপনি ছিলেন মন্ত্রে, দীক্ষায় আর দেয়ালে দেয়ালে কাব্যিক দোতনায়। আচ্ছা কবি, আপনি কবে প্রথম জেনেছিলেন বেশি লিখতে হয় না কবিকে, অল্পেও বিপুল করে থাকা যায়? আপনি কি করে জেনেছিলেন যে জলে আগুন জলে আপনাকে এনে দিয়েছিল বিপুল খ্যাতি? এরপর দীর্ঘ বছর আর বই বের করলেন না, তাতেও আপনার খ্যাতি ক্রমাগতভাবে বেড়েছিল। 2012 সালে যে জলে আগুন জলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে যখন প্রকাশিত হয়েছিল দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71, তখনও আমরা আপনার মুগ্ধ পাঠকরা আগ্রহ ভরে কবিতার আবেশে নিজেদেরকে সমর্পিত করেছিলাম। আর সর্বশেষ 2019 সালে প্রকাশিত তৃতীয় বই বেদনাকে বলেছি কেদনা, আপনার অসাধারণ কবিত্বের প্রমাণ আমরা পেয়েছি। আপনি একাই থাকতে চেয়েছিলেন, চিরকাল সমাজের চিরায়ত রীতিকে উপেক্ষা করেছিলেন। আসলে কবি, এভাবে আপনাকে আমরা অন্য রূপে চিনেছি। জীবন যে এক রৈখিক নয়, আপনি তার বড় প্রমাণ দিয়ে গেলেন সারা জীবন ব্যাপী। আপনি বলেছিলেন আমি আর কতটুকু পারি, এর বেশি পারেনি মানুষ। এ কি আপনার অভিমানের ঘোর, নাকি আমাদের সবার কথা মানা? আপনি জন্মেছিলেন 1948 সালে নেত্রকোনায়। বিক্ষুব্ধ সেই সময়ের সঙ্গে সঙ্গে আপনিও দেখতে থাকলেন জগৎকে, আর আমরা সমাজ, রাষ্ট্র আর মানুষের মনের এক জগৎ দেখছিলাম আপনার কাব্যশৈলীতে। কবি, এই যে চলে যাওয়ার চিরায়ত রীতি, আপনিও দেখেছেন কত কত চলে যাওয়া মনের মধ্যে দাগ রেখে যায়। আজ আপনার জন্য আমাদের চোখে পানি, হৃদয়ে শূন্যতা। এই যে আমরা আপনার পাঠকরা আজ কেমন রিক্ত হয়ে গেলাম। আপনি আমাদের রিক্ততা নিয়ে লিখবেন না আরেকটি কবিতা? ইতি আপনার মুগ্ধ পাঠক। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনর্তদন্ত, কারাবন্দীদের মুক্তি, মামলার সব রায় বাতিল সহ 8 দাবি জানিয়েছে কারা নির্যাতিত বিডিআর সদস্যের পরিবার। সকালে জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারের সদস্যরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে এ হত্যাকাণ্ড চালানো হয়। প্রকৃত দোষীদের শনাক্তের দাবি করে তাদের বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, ঢালাওভাবে আসামি করায় নির্দোষ ব্যক্তিরাও আসামি হয়েছেন। নিজস্ব একটা আইন আছে, বিচারক অসুস্থ হইতে পারেন, সেক্ষেত্রে 16 বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ যে বিডিআর সদস্যরা আছে, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, ফাঁসি, যাবজ্জীবন, 10 বছর এবং বিভিন্ন মেয়াদে, এবং যেই সমস্ত আঙ্কেলরা খালাস পেয়েও আটকা আছে, তাদের সবাইকে অতি সত্বর মুক্ত করে দিতে হবে। সাতপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা বাংলাদেশ। টঙ্গী ইজতেমায়ে আলেম, ওলামা ও তৌহিদি জনতার উপর হামলা এবং দেশের শীর্ষ 12 আলেমদের বিরুদ্ধে হওয়া মানহানি মামলার প্রতিবাদে দুপুরে বায়তুল মোকাররমে বাদ জুমা একটি সমাবেশে কথা বলেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত বিচার দাবি করে তারা বলেন, সাতপন্থীদের প্রশ্রয় দেয়া হলে তৌহিদি জনতা মেনে নেবে না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত বাংলাদেশে গ্রহণ করে সেই সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে চালের দাম বাড়লেও কমেছে আলু, পেঁয়াজ ও সবজির দাম। ছুটির দিন সকালে কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। তাদের অভিযোগ, মিলার ও কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজিতে এমন ঊর্ধ্বমুখী বাজার। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। Now the big issue is inflation. We need to do whatever needs to be done. মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংকের এমন কঠোর অবস্থান জানানোর পরদিন শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢুকতেই জানা গেল আবারও বেড়েছে চালের দাম। যদিও এর পেছনে সিন্ডিকেটের কারসাজি ছাড়া কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। চালের দাম বস্তা প্রতি 150-200 টাকা বেড়ে গেছে। মিনিকেট আমরা এখন কিনতেছি আপনার হলো পোস্ট রেট আমাদের 73 টাকা পরে 74 টাকা বিক্রি পড়ে। মিনিকেটের কেজিতে বাড়ছে হলো 2 থেকে 3 টাকা পর্যন্ত পরশুদিন থেকে আর কি। চালের দাম কিন্তু এখন কমার কথা, এই জায়গার ভিতরে চালের দাম বাড়তি। এটা মেলাররা আর এই যে কর্পোরেট কোম্পানি আছে ওনারা সিন্ডিকেট করে কিন্তু কি দামটা বাড়াইছে। প্রতিনিয়ত এই দামটা আসলে বাড়তেছে, তো যেটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাইতেছে। দাম বৃদ্ধির আঁচ লেগেছে ব্রয়লার মুরগির গায়েও। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা, তবে কমতির দিকে রয়েছে মাছের বাজার। ব্রয়লার ছোট মুরগির দামটা একটু বাড়ছে। গত সপ্তাহে ছোট মুরগি 180 টাকা বেচছি, আর এই সপ্তাহে 190 টাকা। মাছ আছে ভরপুর, কাস্টমার নাই বাজারে। মাছের বাজার একটু কমছে, সো আমরা ক্রেতারা একটু খুশি। এদিকে দিনের পর দিন ভোক্তার চোখের জল ও নাকের জল এক করা পেঁয়াজের ঝাঁজ কমার খবর দিলেন বিক্রেতারা। সপ্তাহ ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকার নিচে। মনে করছে তো মেলা দাম হবো, গৃহস্থরা পেঁয়াজ ছাড়ে নাই, এখন নতুন পেঁয়াজ দেখা দিচ্ছে, গৃহস্থরা পেঁয়াজ ছাড়ছে। গত সপ্তাহে ছিল ইন্ডিয়ান 90 টাকা কেজি, এই সপ্তাহে 10 টাকা কেজিতে কম। কারণ সব পেঁয়াজই আছে, পেঁয়াজ আমার দৈনিক কমবে, সিজন লাগতেছে। পর্যাপ্ত সরবরাহে কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে সবজির দাম। 50 থেকে 70 টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ। তবে ক্রেতাদের দাবি এখনো নামেনি কাঙ্ক্ষিত দামে। সিম তো আমার কত সপ্তাহ 80 টাকা 70 টাকা ছিল, সপ্তাহ 50 টাকা 60 টাকা। সপ্তাহ মানে মোটামুটি কেজিতে 10 থেকে 15 টাকা কমছে। যৌক্তিক পর্যায়ে আসেনি, কিন্তু মানুষ একটু স্বস্তি পালাইছে। দাম বৃদ্ধির পর মুদি বাজারে কেটে গেছে ভোজ্য তেলের সরবরাহ সংকট। ওঠানামা নেই আটা, ময়দা, ডাল, চিনির দামে। মিল মালিক, ডিলার সবাই তেলের সরবরাহ বাড়াইছে। তবে সপ্তাহ ব্যবধানে এলাচের দাম কেজিতে 800 থেকে 1000 টাকা বেড়ে ঠেকেছে 4500 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পণ্যের বাজারে যখন আগুন, তখন শ্রম বিক্রি করে জীবনযাপন করা মানুষকে ফিরতে হচ্ছে খালি হাতে। এভাবে পরপর 2 দিন ফিরলেই দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছেন তারা। শ্বেতপত্র কমিটি এমন তথ্য দিয়ে বলছে, দরিদ্র এই জনগোষ্ঠীর জন্য যে সামাজিক কর্মসূচি চালু আছে তাতে 73 ভাগই ভুয়া সুবিধাভোগী। তাই চলমান কর্মসূচিকে ঢেলে সাজানো এবং বৈষম্য কমানোতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদ। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। দিনের আলো ফোটার পরপরই মোহাম্মদ নাইমের রাস্তার এক কোণে বসে অপেক্ষা। উদ্দেশ্য একদিনের জন্য নিজেকে বিক্রি করা। বাজারে জিনিসপত্রের দামের আগুনে হাত পুড়ছে ক্রেতার। তবে শ্রম বিক্রি করতে আসা এ বাজারে নাইমের দাম কেবলই কমতির দিকে। তবুও সব দিন পান্না কাজ, থাকতে হয় কর্মহীন। একদিন পাই একদিন পাই না, এরকম ভাবে কাম করতে হয়। মূর্খ হয়ে গেছি, আমি পড়ালেখা করতে পারি নাই, কারণ 2টা ভাইয়েরও বাধ্য হয় না, 2টা ভাইও কাজ কাম করতে হয়। ভোর হলে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজের অপেক্ষায় থাকেন নাইমের মতো শত শত মানুষ। এখানে যারা কাজের জন্য অপেক্ষা করছেন তারা একদিনে যা আয় করেন তা দিয়ে মোটামুটি দারিদ্র্য সীমা পার করে যান। কিন্তু শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বলছে, যারা কোনো মতে দারিদ্র্য সীমা পার করছেন তারা এতটাই দারিদ্র্য ঝুঁকিতে আছেন যে 2 দিন কাজ না পেলেই দারিদ্র্য সীমার নিচে চলে যেতে পারে। এবং এখানে যারা অপেক্ষা করছেন তারা বেশিরভাগই কাজ পাচ্ছেন না 4 থেকে 5 দিন ধরে। একটা না মনে করেন 7 দিনও হয় না, আমি 100 দেশে গেছি, পরে আবার ধার উদ্ধার করে আবার আইছি। 7টার সময় আইছি, 8-9টা ঘন্টা বইতাম, বই থেকে কাম না হলে যাই। এই মাস বইরেই কাম নাই। 3.5 মাসে 15 দিন কাম, সপ্তাহে পর একদিন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আছে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি, সেখানেও শুভঙ্করের ফাঁকি। শ্বেতপত্র প্রতিবেদন বলছে 2022 সাল পর্যন্ত এই কর্মসূচির আওতায় সুবিধাভোগীর মধ্যে 73%ই ভুয়া। আবার যা পাচ্ছেন সেটাও প্রয়োজনের তুলনায় নগণ্য। সামাজিক সুরক্ষা খাতে একজন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী যখন ভাতা পান মাত্র 500 থেকে 800 টাকা, তখন একই খাতে মোটা অঙ্কের টাকা চলে যায় সরকারি, আধা সরকারি
চাকরিজীবী ও বিভিন্ন ধরনের অবসর ভাতায়। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্রতার সঙ্গে লড়াই করা মানুষের সংখ্যা কমাতে বাড়াতে হবে কর্মসংস্থানের সুযোগ। আর দিচ্ছেন ভুয়া সুবিধাভোগী ঠেকাতে সামাজিক সুরক্ষা কর্মসূচিকে ঢেলে সাজানোর পরামর্শ। কিছু কিছু কর্মসূচি এগুলো আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি না, অন্তর্ভুক্ত নাও হতে পারে। তো সেটি আমার মনে হয় এখন একটা সময় এসছে যে এগুলোকে একটু রিভিউ করে সেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থাৎ এই যে সামাজিক সুরক্ষা খাতের যারা এটার সাথে সংশ্লিষ্ট, পার্টিকুলারলি ক্যাবিনেট ডিভিশন, জেনারেল ইকোনমিক ডিভিশন, সবাই মিলে বসে আমার মনে হয় সেগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে। দারিদ্র পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ধনী গরিব বৈষম্যের প্রকট চিত্র। শ্বেতপত্রের প্রতিবেদন জানাচ্ছে 10 ভাগ ধনীদের হাতেই দেশের 85 ভাগ সম্পদ কুক্ষিগত হয়ে আছে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন কাজের ধীর গতিতে শিল্প কারখানায় কমছে উৎপাদন। এ কারণে কাঁচামাল আমদানি তুলনামূলক কমে যাওয়ায় কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না চট্টগ্রাম কাস্টম হাউস। চলতি অর্থবছরের 5 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 4,421 কোটি টাকা পিছিয়ে রয়েছে সংস্থাটি। সাক্ষরটিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চলতি অর্থ বছরের গত 5 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 34,097 কোটি টাকা। তবে চট্টগ্রাম কাস্টম হাউস আদায় করেছে 29,676 কোটি টাকা। আর একক মাস হিসেবে নভেম্বরে 7,457 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 5,223 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলেও গত অর্থ বছরের তুলনায় 6% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানি কিছুটা কম হয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হচ্ছে বলে দাবি কাস্টম হাউসের। আমাদের নভেম্বর পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 34,000 কোটি টাকা, তার বিপরীতে আমরা প্রায় 29,700 কোটি টাকার মতো আদায় করতে পেরেছি। তথ্য বলছে বিগত সময়ের তুলনায় শুধু নভেম্বরেই 7,64,000 মেট্রিক টন শিল্পের কাঁচামাল কম আমদানি হয়েছে। যেহেতু মার্কেটের চাহিদা নাই, আমরা কিন্তু উৎপাদন করতে পারতেছি না, এবং সেই হিসাবে র মেটেরিয়াল যেগুলো আছে যে সেমি উৎপাদনের করার জন্য, এগুলো সব কিন্তু আমদানি কমে গেছে। 5 আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলমান উন্নয়ন কাজে স্বচ্ছতা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে কিছু উন্নয়ন কাজের ঠিকাদার সংশ্লিষ্টরা গা ঢাকা দিয়েছে। উন্নয়ন কাজের ধীরগতির প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতে। এর থেকে উত্তরণের পথ হচ্ছে যে আমাদের দেশের কিছু উন্নয়নমূলক কাজ আবার চালু করতে হবে। চালু করলে পরে এই শিল্পটা আবার ঘুরে দাঁড়াবে। 2022-23 অর্থ বছরে 74,204 কোটি টাকার বিপরীতে 61,350 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে 77,616 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 68,866 কোটি টাকা রাজস্ব আদায় করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। আর 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 83,432 কোটি টাকা। রাজস্ব বাড়াতে চট্টগ্রাম কাস্টম হাউসের বিদ্যমান সংকটগুলো কাটানোর কথা বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বড় অংশ। নতুন পাসপোর্ট পেতে মাসের পর মাস সময় লাগায় আকামা নবায়ন করতে পারছেন না তারা, গুনতে হচ্ছে জরিমানা। মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে সৌদি আরবে বসবাস করা বাংলাদেশিদের বড় অংশ। নতুন পাসপোর্টের জন্য আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত সময়ে না পেয়ে মাসের পর মাস ঘুরতে হচ্ছে অনেককে। এই দীর্ঘসূত্রতার কারণে আকামা নবায়ন করতে পারছেন না তারা, গুনতে হচ্ছে জরিমানা। আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে। সৌদি আরবের কঠোর আইন অনুযায়ী অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ও দেশে ফেরত পাঠানোর শঙ্কা তো আছেই। প্রবাসীরা বলছেন পাসপোর্ট নিয়ে জটিলতা শুধু তাদের ব্যক্তিগত জীবন নয়, কর্মক্ষেত্রেও প্রভাব ফেলছে। 6 মাস যাবত আমার পাসপোর্ট আমি হাতে পেলাম না, পাসপোর্ট করতে দিছি, এই পাসপোর্ট এখন পর্যন্ত আসছে না। আকামা শেষ হইলে আকামা লাগাইতে পাইতেছে না, দেশে যাওয়া ইমার্জেন্সি দেশে যাওয়ার জন্য চাইতেছে, দেশে যাইতে পাইতেছে না। আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে এবং কনসুলেটের কাছে এই জিনিসগুলো যাতে অতি দ্রুত সমাধান করতে পারে। এ অবস্থায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান এমআরপি বিতরণ প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা হবে এবং প্রবাসীদের সমস্যার সমাধান দেওয়া হবে। 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে
প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন উনাদেরকে। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য ই পাসপোর্ট সেবা চালু হলেও এর আগে জমা দেওয়া এমআরপি পাসপোর্ট নিয়ে তৈরি হয়েছে এই সমস্যা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সাদামাটা আয়োজনে শেষ হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ট্যুর। শেষ দিনে মিরপুরের হোম অফ ক্রিকেটে হয়েছে প্রদর্শনী, কিন্তু ক্রিকেটার এবং বিসিবি কর্তারা না থাকায় অনেকটা অবহেলায় মিডিয়া প্লাজায় রাখা হয়েছিল ট্রফিটি। এ সময় নিজেদের কাজের ফাঁকে ফ্রেমবন্দি হয়েছেন ক্রীড়া সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা। পরে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী দলের ওপেনার কালাম সিদ্দিকীকে এনে ক্রিকেটারদের অভাব পূরণ করে ক্রিকেট বোর্ড। শেষ থেকে ট্রফির সঙ্গে ছবি তুলতে আসেন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু। এক ফ্রেমে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ট্যুরের গল্প। প্রথম দিন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে পর্যটক এবং স্থানীয়দের জন্য উন্মুক্ত প্রদর্শনী হয় ট্রফিটির। ছিল নানা আয়োজন। পরদিন রাজধানীর এক শপিং মলেও ছিল মানুষের ভিড়। ট্রফির সঙ্গে ছবি তুলতে, ভিডিও করতে মানুষের আগ্রহ ছিল অপরিসীম। কিন্তু শেষ দিনে যাদের জন্য এই ট্রফি, সেই ক্রিকেটারদের আতুর ঘরে নেই কোনো উত্তাপ। অনাদর আর অবহেলায় পড়ে আছে শেরে বাংলার মিডিয়া প্লাজায়। ক্রিকেটাররা উইন্ডিজ আর সিলেটে থাকায় ছিল না কারো উপস্থিতি। মিরপুরে শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরুর কথা ছিল সকাল 11টায়, কিন্তু 12টা পর্যন্ত কোনো খবরই ছিল না চ্যাম্পিয়ন্স ট্রফি টিমের। পরে যাও আসলো সেটা শুরুতেই নিয়ে যাওয়া হলো মূল মাঠে। সেখানে আইসিসির তরফ থেকে হলো বিশেষ ফটোশুট, তবে সেখানে ছিল না গণমাধ্যমের প্রবেশাধিকার। শেষ পর্যন্ত 12:30 নাগাদ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আসা হয় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজায়, যেখানে আগে থেকেই করা ছিল প্রদর্শনীর আয়োজন। পরে সেখানেই শুরুর 2 মিনিট নিজেদের জন্য ফটোশুট করে আইসিসি প্রতিনিধি দল। তাদের কাজ শেষ হওয়ার পর উন্মুক্ত করে দেয়া হয় সাংবাদিকদের জন্য। সে সময় কাজের ফাঁকে ফাঁকে ছবি তোলেন মিডিয়া কর্মীরা। অনেকেই সঙ্গে নিয়ে এসেছিলেন পরিবারের সদস্যদেরও। পরে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী দলের সদস্য কালাম সিদ্দিকী এলিনকে নিয়ে এসে ক্রিকেটারদের অভাব পূরণ করে ক্রিকেট বোর্ড। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার আগে ট্রফির সঙ্গে ছবিও তোলেন এলিন। মাত্র 2 দিন আগে আমরা এসেছি, তো সবাই সবার বাসায় একটু রেস্ট দিয়েছে, তো সবাই রেস্টে গেছে। আর অনেকে আমাদের প্লেয়ার বিভিন্ন খেলাতে আছে, যেমন এনসিএল-এ আছে, তো এর জন্য আসতে পারিনি। একমাত্র আমি ঢাকায় ছিলাম দেখে আসতে পারছি। এরকম একটা বড় ট্রফির সাথে ছবি তুলে ভালো লাগছে। আশা করি সামনে আমরা এটার জন্য লড়তে পারবো। পরে আনুষ্ঠানিকতার শেষ দিকে ট্রফি ট্যুর কার্যক্রম দেখতে আসেন বিসিবির 2 পরিচালক ইফতেখার মিঠু এবং নাজমুল আবেদিন ফাহিম। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ট্রফির সঙ্গে ছবি তুললেও আগ্রহ দেখাননি ফাহিম। 1.5 ঘন্টা মিডিয়া প্লাজায় রাখবার পর ট্রফিটিকে নিয়ে যাওয়া হয় ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে। সেখানে ঢাকার ঐতিহ্যবাহী বাহন রিকশার সঙ্গে আরও 1 দফা ফটোশুট করেন আইসিসির চিত্রগ্রাহকরা। বাংলাদেশ পর্ব শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির পরের গন্তব্য এবার সাউথ আফ্রিকা। মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতে সুখবর পেল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়ে 132 অবস্থান জয়ী তাদের। 2022-এ ইতিহাস করে সাফের শিরোপা জয়ের পর বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তকমা ধরে রাখা। শিরোপা জিতে দেশে ফিরে 9 মাস পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে বাংলাদেশ। নেপালের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ খেলে লাল সবুজ। এরপর সিঙ্গাপুর, চাইনিজ তাইপে ও ভুটানের বিপক্ষে ম্যাচ খেলে সাবিনা সঞ্জিদারা। এবার দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করল বাংলাদেশ। পারফরমেন্সের ভিত্তিতে এবার র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানেই 7 ধাপ এগিয়েছে লাল সবুজের নারীরা। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক দল ছাড়া সংস্কার না হলে 53 বছরে হয়নি কেন? প্রশ্ন পরিবেশ উপদেষ্টার। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। দেশের সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতি, রাঙিয়ে তোলা হচ্ছে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। এবং উত্তরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। 8 ডিগ্রিতে নামলো তেঁতুলিয়ার তাপমাত্রা। মাস জুড়েই থাকবে শীতের দাপট। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।